শেষের দিকে বক্তব্য রাখার যে অ্যাডভান্টেজটা, যে বেশিরভাগ যা বলতে চেয়েছিলাম তা অলরেডি বলা হয়ে গেছে, সো আইল কিপ মাই সেলফ শর্ট। প্রেক্ষাপটটা দিয়ে একটু শুরু করব, অ্যাট দ্য রিস্ক অফ রিপিটিং মাই সেলফ। যে মূল যে মাদার অ্যাক্ট, মূল যে আইনটা রেগুলেট করে পুলিশকে, আমরা সবাই জানি সেটা হচ্ছে পুলিশ অ্যাক্ট 1861, যেটা কলোনিয়াল এরার একটা আইন। সো এই আইনটা যখন করা হয়েছিল, এটার মূল উদ্দেশ্যটা কিন্তু ছিল না যে সার্ভিস ওরিয়েন্টেড অ্যাপ্রোচ। তখন অ্যাপ্রোচটাই ছিল যে ভিন্ন মত দমন করা, ইম্পিরিয়াল যে অথরিটি সেটাকে কিভাবে এনফোর্স করা যায়। সো দিস ইজ হোয়াট আন্ডারলাইজ দ্যাট অ্যাক্ট, যেটা পুলিশকে নিয়ন্ত্রণ করে। এবং এই আইনটা 1947, 1971 এত কিছু আমরা পার হয়ে এসছি, কিন্তু এই আইনটা কিন্তু সাবস্ট্যান্সিয়ালি চেঞ্জ করা হয়নি। সো আইনি যে অবকাঠামোটা, ইন আদার ওয়ার্ডস, সাবস্ট্যান্সিয়ালি চেঞ্জ করা হয়নি, যার জন্য বেশ কিছু প্রবলেম, যে পরিস্থিতিতে আমরা এখন এসে দাঁড়িয়েছি, এই আইনটা বেশ কিছু দূর রেসপন্সিবল। কিন্তু হ্যাভিং সেড দ্যাট, অনেকেই এখানে বলেছে যে শুধু আইনের দিকে তাকালে হবে না, আইন যা আছে সেটাও যদি প্রপারলি ইমপ্লিমেন্টেশন বা প্রয়োগ করা হতো, সেই ক্ষেত্রে আমরা হয়তো এই পরিস্থিতিতে এসে দাঁড়াতাম না। আই থিঙ্ক আমার একজন সহবক্তাই মেনশন করেছেন যে কন্ট্রোভার্সিয়াল যে সেকশনগুলো আছে, সেকশন 54 অ্যারেস্ট উইদাউট ওয়ারেন্ট বা সেকশন 167 সিআরপিসি, এগুলোর ব্যাপারে কিন্তু গাইডলাইন্সও দেয়া আছে মহামান্য হাইকোর্ট বিভাগের রায়ের মাধ্যমে, যাতে করে এই ক্ষমতাগুলোর অপব্যবহার না করা হয়। কিন্তু সমস্যাটা হচ্ছে যে এই গাইডলাইন্সগুলো মানা হয় না। এবং এখানে বিচার বিভাগেরও আরেকটা বড় ধরনের ভূমিকা আছে, যেটা বিশেষ করে আমরা সবাই ফিল করেছি জুলাই অগস্ট গণ অভ্যুত্থানের সময়, যে একটা রিট দায়ের করা হয়েছিল যে পুলিশ যাতে আন্দোলনকারীদের দিকে গুলি না ছুড়তে পারে। এবং এই রিটটা যখন দায়ের করা হয়, প্রথম দিন যখন শুনানি হয়, তখন কিন্তু বিচারপতি, স্পেশালি প্রিজাইডিং জাজ, যে সিনিয়র জাজ, কিছু বক্তব্য করেছিলেন যে এই আমাদের জাস্টিস সিস্টেমের একটা মকারি হচ্ছে, রেফারিং টু হারুন সাহেবের খাওয়ানো দাওয়ানো পুলিশ স্টেশনে বসিয়ে, তাছাড়া এই যে গুলি ছড়াছড়ি হচ্ছে, এই সব কিছু বিবেচনায় নিয়ে এরকম একটা বক্তব্য করেছিলেন। কিন্তু আদেশ দেওয়ার সময়, তার 2-3 দিনের মধ্যেই যখন আদেশটা দিল, রিটটা খারিজ করে দিল। ততদিনে কিন্তু আমরা সবাই ভিডিওস থেকে শুরু করে ইমেজেস সব কিছু দেখেছি যে অ্যাকচুয়ালি লাইভ রাউন্ডস ছোড়া হচ্ছিল প্রোটেস্টার্সদের দিকে। কিন্তু তারপরেও বিচার বিভাগের স্বাধীনতার ঘাটতি ছিল, স্বাধীন ছিল না বলেই এরকম একটা অবভিয়াস জিনিসও খারিজ করে দেয়া হলো। সো পুলিশের অ্যাকাউন্টেবিলিটির কথা যখন আমরা বলি, একটা তো হচ্ছে ইন্টারনাল অ্যাকাউন্টেবিলিটি, যেটা আইনে আছে, আই বিলিভ সেকশন 7 আইনের, সেখানে ইন্টারনাল অ্যাকাউন্টেবিলিটির কথা আছে। সেটাকে আমাদের একটু এক্সপ্যান্ড করতে হবে, কারণ আমি ভাষাটা দেখেছি, ভাষাটা হচ্ছে নেগলিজেন্স রিলেটেড লায়াবিলিটি, যে দায়িত্ব পালন করার সময় যদি অবহেলা হয়ে থাকে, কিন্তু সেটাকে বাড়িয়ে করাপশন এটার মধ্যে ঢোকাতে হবে, মানবাধিকার লঙ্ঘন এটার মধ্যে ঢোকাতে হবে। অ্যান্ড ইন্টারনাল থেকে বার হয়ে এক্সটার্নাল অ্যাকাউন্টেবিলিটি এনশোর করার জন্য বিচার বিভাগের স্বাধীনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং সেটা ছাড়াও আমরা যে পাবলিক পুলিশ কমপ্লেইন্ট কমিশনের কথা বলা হয়েছে, আই বিলিভ 2007-এ যে একটা খসড়া করা হয়েছিল এক্সটেন্সিভ পাবলিক কনসালটেশনের পরে, আমার যতদূর মনে পড়ে এই খসড়াটা তৈরি করা হয়েছিল। এখানে বেশ কিছু ভালো বিধান আছে, কিন্তু তারপরে ওই খসড়াটা তো ডিড নট সি দ্য লাইট অফ ডে, এখন পর্যন্ত এটা পড়েই আছে খসড়া হিসেবে। সো সেখান থেকেও কিন্তু গাইডেন্স নেওয়া যায়। এই যে পুলিশ কমপ্লেইন্ট কমিশনটা দরকার এক্সটার্নাল অ্যাকাউন্টেবিলিটির জন্য, আর ইন্টারনাল অ্যাকাউন্টেবিলিটির যে সংজ্ঞাটা আছে সেটাকে আরো বাড়ানো দরকার। অ্যাজ আই সেড, করাপশন, এইসব জিনিসপত্র বা হিউম্যান রাইটস ভায়োলেশন, এগুলো ঢোকানোর জন্য। কারণ আইনটা যখন করা হয়েছে তখন হিউম্যান রাইটসের তো কনসেপ্টই বলতে গেলে ছিল না। সো এটা আমার একটা বক্তব্য, আরো অনেকগুলো বলতে চাচ্ছিলাম কিন্তু সেগুলো অলরেডি কাভার্ড হয়ে গেছে। বাট লিগ্যাল রিফর্ম দরকার, নো ডাউট অ্যাবাউট ইট, কিন্তু ঢালাওভাবে রিফর্ম করাটা এগেনস্টে আমি। এবং আমার একটাই যুক্তি, সেটা হচ্ছে গিয়ে ঢালাওভাবে রিফর্ম করলেই যে সিস্টেম একেবারে পাল্টে যাবে রাতারাতি, তা নয়। এই রিফর্ম প্রসেসটা ইজ আ কন্টিনিউইং প্রসেস। আমাদের মনিটরিং করতে হবে, ইভ্যালুয়েট করতে হবে কিছু রিফর্ম করে, যে এটা আদৌ কাজ করছে কিনা, এটা এফেক্টিভ কিনা, টু অ্যাড্রেস দ্য চ্যালেঞ্জেস ফর উইচ দিজ রিফর্মস ওয়ার মেড।
অ্যান্ড এফেক্টিভ যদি না হয় আমাদের টুইক করতে হবে। সো ঢালাওভাবে করার এগেনস্টে আমি, আমাদের হয়তো প্রায়োরিটাইজ করে শর্ট টার্ম ইমিডিয়েট কিছু রিফর্মের দিকে আমরা তাকাই, তার মধ্যে এই লিগ্যাল রিফর্ম তো অবশ্যই আছে, কিন্তু এগেন ঢালাওভাবে না, মানে দলীয়করণটা কিভাবে কমানো যায়, করাপশনটা কিভাবে কমানো যায়। যে 3 tier সিস্টেম থেকে সবাই বলছে যে 2 tier সিস্টেম অফ রিক্রুটমেন্টে যদি আমরা চলে আসি তাহলে হয়তো করাপশনটা, দলীয়করণ বেশ কিছু দূর কমবে। সো সেগুলোর দিকে তাকানো, অ্যাকাউন্টেবিলিটি যেটা আমি অলরেডি বলেছি, এবং এছাড়া আরেকটি জিনিস আমি বলতে চাচ্ছিলাম যে এই ন্যাশনাল পুলিশ কমিশনের শুধু করলেই হবে না, তাদের কম্পোজিশনে আমাদের খেয়াল রাখতে হবে, নাহলে সেটাও আবার দলীয়করণ হয়ে যাবে। তাদের টার্ম আমাদের ফিক্স করে দিতে হবে, তাদের উপরে সুপারভাইজারি, মেবি একজন বলেছেন যে পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির কথা, সেটা থাকাটাও প্রয়োজন। মানে চেকস অ্যান্ড ব্যালেন্সেস থাকতে হবে, কোনো একটা সিঙ্গল বডির মানে কনসেন্ট্রেশন অফ পাওয়ার যাতে না হয়, যেটা আমরা দেখেছি যে আমাদের সংবিধানেও কনসেন্ট্রেশন অফ পাওয়ার একজন ব্যক্তির উপর ছিল, তার কি পরিণতি হয়েছে আমরা সবাই এটার ভুক্তভোগী। এবং আমি আর বেশি কিছু বলবো না, এতটুকুই বলবো, এটা সাবেক আইজিপি মহোদয় অলরেডি বলেছেন যে পলিটিক্যাল সদিচ্ছে যদি না থাকে কোনো কিচ্ছু করা যাবে না। ঢালাওভাবে রিফর্ম হবে, রাজনৈতিক সরকার আসবে, ইমিডিয়েটলি সব রিফর্ম আবার রিভার্স করে দেবে বা বাতিল করে দেবে। সো পলিটিক্যাল সদিচ্ছেটা দরকার, অ্যান্ড একটা ন্যাশনাল স্ট্র্যাটেজি আমার মনে হয় এখনই ফর্ম করা দরকার, যখন পুলিশ সংস্কার কমিশন তাদের প্রস্তাবটা দেবে। অ্যান্ড এটা আই বিলিভ ঐক্যমতের জন্য যে কমিশনটা গঠন করা হবে তাদের সামনেও থাকবে, এবং তারা রাজনৈতিক দলগুলোর সাথে কথাবার্তা বলে একটা কনসেনসাস বিল্ড করা উচিত যে পুলিশ সংস্কার ইমিডিয়েট কি কি প্রয়োজন, আর লং টার্ম সংস্কারগুলো রাজনৈতিক নির্বাচনের পরে যে দল আসবে ক্ষমতায় বা যে সরকার আসবে তারা করুক। কারণ ঢালাওভাবের একেবারে আমি এগেনস্টে। আরেকটা কথা, এটা আমি পুরোপুরি শিওর না, কিন্তু বাজেটারি অ্যালোকেশন নিয়ে আমি বেশ কিছু বক্তব্য শুনলাম যে পুলিশের উপরে যে এক্সপেন্ডিচার সেটা নন ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার হিসেবে গণ্য করা হয়, তার জন্য হয়তো কম হয়। আমি এটা পুরোপুরি 100% শিওর না, বাট মেবি ইটস টাইম টু রিথিঙ্ক দ্যাট, কারণ এটা ডেভেলপমেন্টের সাথেও আইন, ল অ্যান্ড অর্ডারের কানেকশন ইজ প্রিটি অবভিয়াস। সো আমি এখানেই শেষ করব আমার বক্তব্য। ধন্যবাদ। ধন্যবাদ ব্যারিস্টার রাষ্ট্র ইমাম। প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান। একটু কাছে নিয়ে নেন, মাইকটাকে একটু কাছে নিয়ে নেন আপনারা। শ্রদ্ধেয় সভাপতি, সুধীমণ্ডলী, আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে গণতান্ত্রিক পুনর্গঠন।